আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলকে হিজবুল্লাহ কড়া হুঁশিয়ারি, সীমা লঙ্ঘন করলে মানচিত্র বদলে যাবে। গাজা নিয়ে নেতানিয়াহু টনি ব্লেয়ারের গোপন বৈঠক। গাজায় কোনো বাসিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস। কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা চালাল থাইল্যান্ড। পরকীয়ায় লিপ্ত স্বামী মোদির কাছে ন্যায় বিচার চাইলেন পাকিস্তানি যুবতী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত। অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৯৭০ জন আহত হয়েছেন। গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬ জন নিহতের মরদেহ এবং ১৭ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০,৩৬০ জনে, আর আহতের সংখ্যা ১,৭১,০০৭ জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় প্রয়োজনীয় ওষুধের ৫০% বেশি এখনও মজুদ নেই, যা স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ইসরায়েলকে হিজবুল্লাহ কড়া হুঁশিয়ারি, সীমা লঙ্ঘন করলে মানচিত্র বদলে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হচ্ছে। এবার সরাসরি ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ প্রধান। লেবানন সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের জেরে তেল আবিবকে লক্ষ্য করে হিজবুল্লাহের এই চরম বার্তা নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তে সংঘাত এখন আর কেবল ছোটখাটো সংঘর্ষে সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল যদি লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কিংবা পূর্ণাঙ্গ যুদ্ধের পথে হাঁটে, তাহলে তার চড়া মাশুল দিতে হবে। হিজবুল্লাহের সামরিক উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু এখন ইসরায়েলের গভীরে। কোনো ধরনের উস্কানি দেওয়া হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুহূর্তেই গুড়িয়ে দেওয়া হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহের হাতে এখন এমন সব ড্রোন এবং নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। বিশেষ করে হাইফা বন্দর এবং উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো হিজবুল্লাহের প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তেলাবিব জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে হিজবুল্লাহের এই কড়া হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। জাতিসংঘ এবং অন্যান্য বিশ্ব শক্তিগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে করে এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়। হিজবুল্লাহের এই শক্ত অবস্থানের পর ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। এই উত্তেজনা প্রশমিত হয় নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করে, তা সময়ই বলে দেবে। গাজা নিয়ে নেতানিয়াহু টনি ব্লেয়ারের গোপন বৈঠক। গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম KAAN এই কথা জানিয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর অফিস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে KAN জানিয়েছে, গাজার নির্দিষ্ট কয়েকটি এলাকার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে ফিলিস্তিনি কর্তৃত্বকে যুক্ত করার একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন টনি ব্লেয়ার। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। সফল হলে পরবর্তীতে তা স্থায়ী হতে পারে। তবে এই উদ্যোগ ফিলিস্তিনি কর্তৃত্বের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর নির্ভরশীল। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা কয়েকদিন ধরে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছে। প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ব্লেয়ার।
গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় পর্বের দিকে এগোতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল ও হামাস। তবে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে দুপক্ষের মধ্যে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার ৭ ডিসেম্বর বলেছেন, মার্কিন খসড়া প্রস্তাবটির জন্য অনেক ব্যাখ্যা প্রয়োজন। চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার বন্ধ রাখা নিয়ে আলোচনা করতে হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর স্ট্যাবিলাইজেশন ফোর্সের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না। বাসেম নাইম বলেন, আমরা সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই, যারা যুদ্ধবিরতি চুক্তি তদারকি করবে, লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করবে এবং যে কোনো ধরনের উত্তেজনা রোধ করবে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে এ বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব থাকুক তা হামাস মানবে না। তার এই মন্তব্যটি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর। নেতানিয়াহু বলেছেন, তিনি এই মাসের শেষে মার্কিন পরিকল্পনা অনুসারে শান্তি প্রক্রিয়ার নতুন পর্বে প্রবেশ নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এই বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং ছিটমহলটির নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শান্তি প্রক্রিয়ায় আমাদের দ্বিতীয় পর্ব রয়েছে, যা কোনো অংশে কম কঠিন নয়, আর তা হল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার সামরিকীকরণ দূর করা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্র স্থগিত বা সংরক্ষণের বিষয়ে নাইমের মন্তব্য ইসরায়েলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কিনা তা স্পষ্ট নয়। হামাসের ওই কর্মকর্তা বলেন, তার গোষ্ঠী প্রতিরোধের অধিকার ধরে রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্র সমর্পণ করা যেতে পারে, যেখানে সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ৫ থেকে ১০ বছর স্থায়ী হতে পারে। গাজার জন্য যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ খোলা রাখলেও নেতানিয়াহু দীর্ঘদিন ধরে তা প্রত্যাখ্যান করে আসছেন, এই বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি করা হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাটি স্থিতিশীলতা বাহিনী প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক শান্তি বোর্ডের অধীনে ফিলিস্তিনি সরকার গঠনের মতো পরিকল্পনার জন্য সাধারণ পথ বাতলে দেয়, তবে এতে কোনো নির্দিষ্ট বিবরণ বা সময়সীমা দেওয়া হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা আগামী বছরের শুরুতে গাজায় সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আশা করছেন, কিন্তু ইন্দোনেশিয়ার মতো দেশ সেনা সরবরাহ করতে সম্মত হলেও এই বাহিনী গঠনের কোনো রূপরেখা নেই এবং এর সঠিক কাঠামো, কমান্ড ব্যবস্থা এবং দায়িত্বসমূহ এখনও সংজ্ঞায়িত করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও পরিকল্পনার অস্পষ্টতা স্বীকার করতে দেখা যায়। তিনি রোববার প্রশ্ন রাখেন, বলেন, সময়সীমা কী হবে, কোন বাহিনী আসছে, আমাদের কি আন্তর্জাতিক বাহিনী থাকবে, না থাকলে বিকল্প কি, এসব বিষয় নিয়েই আলোচনা চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এই পরিকল্পনার দ্বিতীয় পর্ব, যা অক্টোবরের ৭ তারিখের হামলায় নিহত শেষ ইসরায়েলি বন্দীকে হামাস ফিরিয়ে দিলে শুরু হবে, তা আরও কঠিন হবে। এই পরিকল্পনার প্রথম পর্ব ইতিমধ্যেই কঠিন প্রমাণিত হয়েছে, কারণ যুদ্ধবিরতি চলাকালীন সময়তেও ইসরায়েল গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে, যার ফলে স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে বন্দী ফেরাতের প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ এনেছে। কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা চালালো থাইল্যান্ড। থাই সামরিক বাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। থাই সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় সংঘর্ষে এক থাই সেনা নিহত ও ৪ জন আহত হওয়ার পর তারা বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। পরে আরও এক থাই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। উভয় দেশই সর্বশেষ এই উত্তেজনার জন্য একে অপরকে দায়ী করেছে। এই ঘটনা ঘটল ট্রাম্পের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ১ মাসেরও বেশি সময় পর। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, সোমবার ভোর প্রায় ৫টার দিকে থাই বাহিনী কম্বোডিয়ার সৈন্যদের ওপর হামলা করে। তিনি দাবি করেন, কম্বোডিয়া কোনো পাল্টা হামলা চালায়নি।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন, যিনি বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের পিতা এবং এখনও অত্যন্ত প্রভাবশালী, তিনি দেশের সৈন্যদের সংযত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, থাইল্যান্ড কম্বোডিয়াকে পাল্টা হামলায় জড়াতে চাচ্ছে। হুন সেন ফেসবুক পোস্টে লিখেন, পাল্টা জবাব দেওয়ার রেড লাইন ইতিমধ্যে নির্ধারিত করা হয়েছে। আমি সব পর্যায়ের কমান্ডারদের অনুরোধ করছি তারা অফিসার এবং সৈন্যদের এই বিষয়ে অবহিত করেন। জুলাইয়ে এই সীমান্ত উত্তেজনা 5 দিনের যুদ্ধে রূপ নেয়, যাতে অন্তত 48 জন মারা যায় এবং প্রায় 3 লাখ মানুষ ঘরছাড়া হয়। রবিবার থাই সেনাবাহিনী সীমান্তবর্তী 4টি প্রদেশের কিছু গ্রাম খালি করার নির্দেশ দেয়। বর্তমানে প্রায় 35,000 মানুষ আশ্রয় কেন্দ্রে নিবন্ধিত আছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র উইন থাই সুয়ারি বলেন, থাই সৈন্যদের উপর ভারী অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে এক থাই সেনা নিহত ও 4 জন আহত হন। এই কারণে আমরা কম্বোডীয় সৈন্যদের হামলা দমনে বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছি। পরকীয়ায় লিপ্ত স্বামী, মোদির কাছে ন্যায় বিচার চাইলেন পাকিস্তানি যুবতী। পরকীয়ায় জড়িয়ে পড়া স্বামীর বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিচার চাইলেন এক পাকিস্তানি যুবতী। তার আবেগ ভরা ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই যুবতীর নাম নিকিতা নাগদেব। অভিযোগ, বিয়ের পরপরই তাকে স্বামী ত্যাগ করেন। এরপরে পরকীয়ায় লিপ্ত হয়ে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তাই এবার ভারতের প্রধানমন্ত্রীর কাছেই বিচার চাইছেন পাকিস্তানি নিকিতা। ভিডিওতে নিকিতা জানান, পাকিস্তানি বংশোদ্ভূত বিক্রম নাগদেব, যিনি দীর্ঘমেয়াদী ভিসায় ইন্দোরে থাকেন, তাকে 2020 সালে করাচিতে হিন্দু রীতিনীতি অনুসরণ করে বিয়ে করেছিলেন। বিয়ের মাসখানেক পর বিক্রম তাকে ভারতে নিয়ে আসেন, কিন্তু করোনাকালের মাঝেই হঠাৎ করে তাকে জোরপূর্বক পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সে সময় পরিবারে ফিরে তিনি বুঝতে পারেন, বিষয়টি ভিসার কোনো সমস্যা নয়, বরং স্বামী ও শ্বশুরবাড়ির মনোভাবই বদলে গেছে। পরিবারের সদস্যদের অমানবিক আচরণ ও স্বামীর একের পর এক প্রত্যাখ্যান তাকে হতবাক করে দেয়। নিকিতার দাবি, পাকিস্তানে ফেরার পরই তিনি জানতে পারেন স্বামী অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বিষয়টি শ্বশুরবাড়িতে জানালে উল্টো তাকে বলা হয়, ছেলেরা পরকীয়া করেই থাকে। শুধু তাই নয়, বিক্রম নাকি দিল্লিতে অন্য মহিলাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, অথচ আইনগতভাবে এখনও নিকিতা ও বিক্রম স্বামী স্ত্রী। ঘটনার জেরে নিকিতা 27 জানুয়ারি 2025 একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা ও আইনি পরামর্শ কেন্দ্র মামলাটি গ্রহণ করলেও তাতে কোনো সুরা হয়নি বলে অভিযোগ তান। ফলে শেষ ভরসা হিসেবে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থার কথা তুলে ধরেন। সেখানে নিকিতা বলেন, আজ যদি আমি বিচার না পাই তাহলে নারীরা ন্যায়ের প্রতি আস্থা হারাবে। ভারতের প্রতিটি নারী বিচার পাওয়ার আশা করে।